ওকে, আসেন। তো তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা আলোচনায় যাব। তো তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়ের জন্য আপনার কিন্তু প্রথমে কিছু ধাতু বা ক্রিয়ামূল পড়তে হয়েছে, মনে আছে? ওই যে দর্শন, দর্শনীয়, দৃশ্য, দৃষ্টি, এগুলোর জন্য পড়তে হয়েছে দৃশ। তারপর হচ্ছে স্মরণ, স্মরণীয়, তারপর হচ্ছে শ্রুতি, স্মৃতি, তারপর হচ্ছে স্মৃতিকাতর, এগুলোর জন্য পড়তে হয়েছে শ্রী। এরকম কিছু ক্রিয়ামূল পড়তে হয়েছে, প্রায় 54টার মতো ক্রিয়ামূল আপনাদেরকে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, এবং তারপরে সেটা দিয়ে কিভাবে আপনি কৃৎ প্রত্যয় বের করবেন সেই জিনিসটা দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কিন্তু যেটা দেখবো সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এবং মজার ব্যাপার হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের জন্য আপনার কোনো ধাতু পড়তে হবে না। কেন পড়তে হবে না? কারণ মনে রাখতে হবে তদ্ধিত প্রত্যয়টার সাথে যে প্রকৃতিটা হয়, অর্থাৎ মানে তদ্ধিত প্রত্যয়টা যেই প্রকৃতির সাথে যুক্ত হয় সেই প্রকৃতিটা হচ্ছে মূল শব্দ, অর্থাৎ একটা নাম শব্দ, অর্থাৎ একটা নাউন, একটা বিশেষ্য পদ। সো এটার জন্য আপনাকে কোনো কিছু পড়তে হবে না। আপনার যদি একটু ব্রেইন খাটান তাহলে আপনি সেটার বেসিকটা বের করতে পারবেন। কথা বুঝতে পারছেন? যেমন কি আমি যে একটা উদাহরণ দেখাই আপনাকে। ধরেন আপনাকে বলা হলো পার্বত্য। এখন আপনি চিন্তা করেন পার্বত্য শব্দের মূল শব্দটা কি, পার্বত্য শব্দটা কি রিলেটেড বলেন? পার্বত্য শব্দটা হচ্ছে পর্বত রিলেটেড। তার মানে পার্বত্য এটার মূল শব্দ বা প্রকৃতি হচ্ছে পর্বত। কনসেপ্টটা কি ক্লিয়ার? পার্বত্য এটার মূল শব্দ বা প্রকৃতি হচ্ছে পর্বত। আবার দেখেন, আমি ধরেন বললাম যে আমি বললাম দৈনিক, তাহলে দৈনিক শব্দের মূল শব্দটা কি বলেন? দৈনিক শব্দের মূল শব্দ হচ্ছে দিন। তাহলে দৈনিক এটার মূল শব্দ হচ্ছে দিন। পার্বত্য এটার মূল শব্দ হচ্ছে পর্বত। যদি বলি আমি, ধরেন আমি যদি বললাম রাষ্ট্রীয়, ধরেন আমি বললাম রাষ্ট্রীয়, তো রাষ্ট্রীয় শব্দটা কি রিলেটেড? রাষ্ট্র রিলেটেড। তার মানে এটার মূল শব্দটা হচ্ছে রাষ্ট্র, তার মানে এগুলোই প্রকৃতি। সো এটা বোঝার জন্য আপনার কিন্তু কোনো কিছু মুখস্থ করতে হবে না। এটা বোঝার জন্য আপনার একটু ব্রেন খাটালেই জিনিসটা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? তাহলে পর্বত্য এটা পর্বত রিলেটেড, দৈনিক দিন রিলেটেড, রাষ্ট্রীয় রাষ্ট্র রিলেটেড। যদি বলি সাপ্তাহিক, তাহলে বলেন সাপ্তাহিক শব্দটা কি রিলেটেড, বা এটা কোথা থেকে আসছে? সপ্তাহ থেকে, তার মানে এটার মূল শব্দটা হচ্ছে সপ্তাহ। যদি বলি বার্ষিক, তাহলে এটার মূল শব্দ কি? বর্ষ। বলেন বার্ষিক শব্দের মূল শব্দ কি? বর্ষ। ঠিক আছে? যদি বলি দৈহিক মানে দেহ, দৈনিক মানে দিন। ঠিক আছে? জিনিসটা শারীরিক মানে শরীর, চারিত্রিক মানে চরিত্র। মানে ব্যাপারটা হচ্ছে যে শব্দটা বলবে তদ্ধিত প্রত্যয়ের, সেটা কোন শব্দ থেকে আসছে সেটা বের করার জন্য আপনাকে কোনো রকেট সায়েন্সের কিছু পড়তে হবে না। আপনার ব্রেনটা একটু খাটালে আপনি জিনিসটা বুঝবেন। ঠিক আছে? ওকে, তাহলে একটু দেখেন, আমি আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন মনে করেন আপনাকে বলা হলো স্ট্রৈন, তাহলে স্ট্রৈন শব্দটা কি রিলেটেড? এখন আপনি মনে করেন আপনি জানেন না যে স্ট্রৈন শব্দের অর্থ কি, আপনার জানার দরকার নাই। আপনি চিন্তা করেন স্ট্রৈন শব্দের মূল শব্দটা কি, একটু আইডিয়া করেন, দেখবেন আপনার মাথায় চলে আসছে। স্ট্রৈন শব্দের মূল শব্দটা হচ্ছে স্ত্রী। মূল শব্দটা হচ্ছে স্ত্রী। ঠিক আছে? স্ট্রৈন শব্দের অর্থ হচ্ছে স্ত্রীর বশীভূত, অর্থাৎ স্ত্রী যা বলে সেটাই করে, এরকম কিছু। ঠিক আছে? স্ট্রৈন। আমি যদি বলি দেখেন শৈব, আমি যদি বলি শৈব, তাহলে শৈব শব্দটা কোথা থেকে আসছে? শিব থেকে আসছে, তার মানে শৈব শব্দের মূল হচ্ছে শিব। যদি বলি শাক্ত, তাহলে শাক্ত শব্দের মূল কি? শক্তি। শক্তি থেকে আসছে, শব্দটা হচ্ছে শাক্ত। মানে ব্যাপারটা হচ্ছে মূল শব্দটা হচ্ছে এটার প্রত্যয় হিসেবে, সরি প্রকৃতি হিসেবে কাজ করবে। নাম শব্দটা যেটাকে আমরা বলি প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দ যেটাকে আমরা প্রাতিপদিক বলি, সেটা হচ্ছে এখানে প্রকৃতি হিসেবে কাজ করবে। সো এটার জন্য আপনার অন্য কোনো কিছু পড়তে হবে না। আমি কি বুঝাতে পারছি? এটার জন্য আপনার অন্য কোনো কিছু পড়তে হবে না। এটা কি বুঝতে পারছেন? একটু জানান আমাকে, বুঝছেন কিনা? এইটুক কি বুঝতে পারছেন জিনিসটা? দেখেন আমি যদি বলি নীলিমা, বলেন নীলিমা শব্দের মূল শব্দ কি? নীলিমা। নীলিমা শব্দের মূল শব্দ কি? নীলিমা শব্দের মূল শব্দ হচ্ছে নীল। নীলিমা শব্দের মূল শব্দ হচ্ছে নীল। যদি বলি গরিমা, তাহলে বলেন গরিমা শব্দের মূল শব্দ কি? গরিমা শব্দের মূল শব্দ হচ্ছে গুরু। এটা আবার গরু বলেন না। গরিমা শব্দের মূল শব্দ হচ্ছে গুরু। লঘিমা, লঘিমা শব্দের মূল শব্দ কি? লঘু। লঘিমা শব্দের মূল শব্দ হচ্ছে লঘু। যদি বলি দ্রাঘিমা, তাহলে দ্রাঘিমা শব্দের মূল শব্দ হচ্ছে দীর্ঘ। দ্রাঘিমা শব্দের মূল শব্দ কি? দীর্ঘ। মানে মোট কথা হচ্ছে ওই শব্দটা কি রিলেটেড সেটাই হচ্ছে প্রকৃতি হিসেবে কাজ করবে। সেটাই হচ্ছে প্রকৃতি হিসেবে কাজ করবে। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি? একটু জানান আমাকে, বুঝছেন কিনা? তাহলে এখন আসেন, তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতিটা আমরা দেখলাম। ঠিক আছে? তবে হ্যাঁ, কিছু শব্দ আছে যেই শব্দের প্রকৃতি বের করাটা একটু টাফ। আমি দু একটা এরকম উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন আপনাকে বললাম যে, যেমন ধরেন আপনাকে বললাম যে আহ, আদিত্য। আদিত্য শব্দের মূল শব্দ কি? এটা আপনারা অনেকেই প্যাচ লাগাবেন। অনেকে বলবেন আদিত্য শব্দের মূল শব্দ আদি বা এরকম কিছু। আসলে না, আদিত্য শব্দের মূল শব্দ হচ্ছে অদিতি। আদিত্য শব্দের, হ্যাঁ, অনেকে আবার বলে স্যার আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য। অনেকে আবার বলে স্যার আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য।
এখন উত্তর হচ্ছে না। আদিত্য শব্দের কি হলো? আচ্ছা, এখন অনেকে বলে আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো ব্যাপারটা হচ্ছে আদিত্য শব্দের অর্থ সূর্য, কিন্তু আদিত্য শব্দের মূল শব্দটা সূর্য না। আদিত্য শব্দের মূল শব্দটা হচ্ছে অদিতি। আদিত্য শব্দের মূল শব্দটা হচ্ছে কি? অদিতি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করেন, আদিত্যর মূল শব্দ অদিতি, আর যদি বলি দৈত্য, তাহলে এটার মূল শব্দ কি বলেন তো? দৈত্যর মূল শব্দ হচ্ছে দিতি। হিন্দু ধর্ম অনুসারে বা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে যদি বলি, তাহলে অদিতির পুত্রের নাম হচ্ছে আদিত্য, আর দিতির পুত্রের নাম হচ্ছে দৈত্য। কথা বুঝতে পারছেন? এবং এই জন্য খেয়াল করে দেখবেন হিন্দু ধর্মে যে মানে ছেলে মেয়ের নাম রাখার সময় এই ছেলেদের নামের ক্ষেত্রে আদিত্য আর মেয়েদের নামের ক্ষেত্রে অদিতি নামটা অনেক বেশি ব্যবহৃত হয়। দেখবেন আদিত্য নারায়ণ, তারপর হচ্ছে বিক্রমাদিত্য, ঠিক আছে, তারপর হচ্ছে রাজা রাজা প্রতাপাদিত্য। হ্যাঁ, তো এরকম দেখবেন আদিত্য শব্দটা বা অদিতি শব্দটা এগুলো বেশি ব্যবহার হয়। কখনো শুনছেন দৈত্য নারায়ণ? দৈত্য নারায়ণ কখনো শুনছেন? এটা হয় না। নেগেটিভ নাম মানুষ কখনো রাখে না, রাখে? যেমন মনে করেন, আমি যদি মুসলমানদের ক্ষেত্রে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কোনো সন্তান জন্মগ্রহণ করলে তখনও মনে করেন পুত্র সন্তান, তো যে কি বলবে যে ওরে আমার লক্ষ্মী সোনা, তোমার নাম আজকে থেকে মির্জাফর। বলবে কোনো বাপ মা? না। আইদার মীর রাখতে পারে আলাদা, অথবা জাফর রাখতে পারে আলাদা, যেমন মীর সাব্বির, মীর হোসেন, মীর চৌধুরী, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন ওটা কি বলে মীর হোসেন, বা মনে করেন যে আহ ওটা কি বলে জাফর চৌধুরী, জাফর ইকবাল, ঠিক আছে, মোহাম্মদ জাফর, জাফর ইসলাম, কিন্তু মীর জাফর একসাথে রাখবে না। নেগেটিভ নাম মানুষ কখনো রাখে না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। যাই হোক, তো এটা হচ্ছে আদিত্য শব্দের মূল শব্দ হচ্ছে অদিতি, আর দৈত্য শব্দের মূল শব্দ হচ্ছে দিতি। তো এগুলো হচ্ছে আমাদের এতক্ষণ গেল মূল শব্দ। তো মূল শব্দ কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝলাম। এবার আসেন তাহলে প্রকৃতি দেখলাম, এবার প্রত্যয়। প্রত্যয়ের জন্য ভাই কাহিনী আগেরটাই, অর্থাৎ গতকাল আমরা কৃত প্রত্যয়ের জন্য যে ছক শিখছিলাম একটা, ওই সেম ছকের মতো করে একটা ছক আমাদের তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও আমাদের একটা ছক অনুসরণ করতে হবে। সেই ছকের মধ্যে দেখবেন প্রথম ঘরে লেখা আছে হচ্ছে শব্দের শেষে উচ্চারিত, শব্দের শেষে যা উচ্চারিত হয়, যা উচ্চারিত হয় এবং সেই অনুসারে যে প্রত্যয় হয়। আর তারপর হচ্ছে কিছু উদাহরণ, ঠিক আছে। আমি দুই একটা উদাহরণ একটু দেখাচ্ছি। ধরেন শব্দের শেষে যদি উচ্চারিত হয় অ, তাহলে প্রত্যয় হয় স্ন। যদি শব্দের শেষে কিছু না থাকে, মানে কি অ আছে বা অ উচ্চারিত হচ্ছে, তাহলে অ উচ্চারিত হলে বা কিছু না থাকলে সেটার জায়গায় প্রত্যয় হবে স্ন। যেমন দেখেন, যদি বলা হয় সৌর, যদি বলা হয় সৌর, ঠিক আছে, তাহলে সৌর শব্দের মূল শব্দটা কি বলেন? সৌর শব্দের মূল শব্দ হচ্ছে সূর্য, ঠিক আছে। সৌর শব্দের মূল শব্দটা কি? সূর্য। তাহলে এবার দেখেন সূর্য যোগ স্ন, সূর্য যোগ স্ন, ঠিক আছে। যদিও এটা কিন্তু নিপাতনের সিদ্ধ হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ সূর্য যোগ অ এটা হিসেবে ধরা হয়। আচ্ছা, এরকম আরো কিছু দেখাই। যেমন মনে করেন আমি যদি বলি স্ত্রৈন, আমি যদি বলি স্ত্রৈন, তো স্ত্রৈন লাস্টে কি আছে? স্ত্রৈন অ আছে, এবং স্ত্রৈন শব্দের মূল শব্দটা কি? স্ত্রী। তাহলে স্ত্রীর সাথে লাস্টে যেহেতু অ আছে, তাহলে প্রত্যয় কি হবে? স্ন, প্রত্যয় হবে স্ন। আমি যদি বলি দেখেন আহ আমি যদি বলি শাক্ত, খেয়াল করেন, আমি যদি বলি শাক্ত, তাহলে শাক্ত শব্দের মূল শব্দটা কি? শাক্ত শব্দের মূল শব্দ হচ্ছে শক্তি, আর এটার সাথে যুক্ত হবে হচ্ছে স্ন। তাহলে শক্তি যোগ স্ন, এটা হচ্ছে শাক্ত, ঠিক আছে। তাহলে সৌর, স্ত্রৈন, শাক্ত। আমি যদি বলি পার্থিব, তাহলে এবার খেয়াল করেন পার্থিব শব্দটা কি রিলেটেড বলেন? পার্থিব শব্দটা কি রিলেটেড? পৃথিবী রিলেটেড। তাহলে পার্থিবের মূল শব্দটা হচ্ছে পৃথিবী, মূল শব্দ হচ্ছে পৃথিবী। আর এটার সাথে লাস্টে কিছু নাই, মানে অ আছে, আর অ থাকলে প্রত্যয় হবে স্ন। তাহলে পার্থিব হচ্ছে পৃথিবী যোগ স্ন। যদি বলি সৌর, স্ত্রৈন, শাক্ত, পার্থিব। যদি বলি মানব, তাহলে এবার খেয়াল করেন তো মানব শব্দের মূল শব্দটা কি? মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু। মানব শব্দের মূল শব্দ কি? মনু। আর মনুর সাথে এখানে প্রত্যয় হবে স্ন। কথা বুঝতে পারছেন? মানে শব্দের শেষে যেহেতু উচ্চারিত হচ্ছে অ, তাহলে প্রত্যয় হবে স্ন। এখন আসেন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শব্দের শেষে যদি অ এর সাথে একটা জফলা থাকে, তাহলে স্ন এর সাথেও জফলা বসে যাবে, শেষ। আমার কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর রুলস। 1 নম্বরটা হচ্ছে এটা দেখাইলাম। 2 নম্বর রুলস হচ্ছে যদি শব্দের শেষে অ জফলা থাকে, তাহলে প্রত্যয় হবে স্নয় জফলা। ভেরি সিম্পল, জিনিসগুলো খালি একটু প্র্যাকটিসের ব্যাপার ভাই। প্র্যাকটিস করলে জিনিসটা আপনি মাথায় নিতে পারবেন। ভাইয়া সিটিজিতে বই, সিটিজিতে পাবো অন্বেষণ? হ্যাঁ পাবেন। সিটিজিতে পেঙ্গুইন লাইব্রেরিতে আছে, তারপর হচ্ছে বুক প্যালেসে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আহ আরো কি কি জানি লাইব্রেরি আছে, দোলন চাপায় আছে, আরো কিছু কিছু লাইব্রেরিতে আছে। আমার এক্স্যাক্টলি লাইব্রেরিগুলোর নাম মনে নাই, আপনি একটু খুঁজে দেখেন, পাবেন। আসলে আমরা ঢাকার মধ্যে শুধুমাত্র ফার্মগেট আর নীলক্ষেত এই দুইটা জায়গায় সরাসরি লাইব্রেরিতে বই দেই আমাদের অফিস থেকে। আর এছাড়া কোনো জায়গাতেই আমরা সরাসরি বই দেই না বাংলাদেশের। আমরা বাংলা বাজারে বই দিই, বাংলা বাজার থেকে বাংলাদেশের সব লাইব্রেরিয়ানরা বই কালেক্ট করে নিয়ে যায়।
বুঝতে পারছেন? যারা অর্ডার দেয় তাদেরকে ওরা বই পাঠায় দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জন্য এক্স্যাক্টলি নাম মুখস্থ করে জিনিসটা বলা সম্ভব না যে কোন জায়গাটাতে কোন লাইব্রেরিতে কোন বই পাবেন। বুঝতে পারছেন? তবে আপনি যদি একটু খুঁজেন আশা করি বই পাবেন। ওকে, বড় লাইব্রেরি গুলোতে আমার সব বই থাকার কথা। যদি একান্তই না পান তাহলে লাইব্রেরি গুলোতে বললেও চলবে যে ভাই এই বইটা আমার দরকার, ওরা বাংলা বাজার থেকে বই কালেক্ট করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে এবার দেখেন যেটা বলতেছি সেটা হচ্ছে আহ এবার দেখেন যেটা বলতেছি সেটা হচ্ছে শব্দের শেষে যদি উচ্চারিত হয় অয় জফলা, তার মানে প্রত্যয় হবে স্নয় জফলা। তাহলে এবার দেখেন যদি বলি পার্বত্য, তাহলে এবার চিন্তা করেন পার্বত্য লাস্টে তয় জফলা আছে, তাহলে মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে পর্বত, আর এটার সাথে যুক্ত হবে হচ্ছে স্নয় জফলা। যদি বলি মনে করেন দৈত্য, তাহলে এবার চিন্তা করেন দৈত্যর মধ্যে মূল শব্দটা কি? দিতি, তাহলে দিতির সাথে কি হবে? স্নয় জফলা। যদি বলি আদিত্য, তাহলে কি হবে? আদিত্যর মূল শব্দটা কি? অদিতি, আদিত্যর মূল শব্দটা হচ্ছে অদিতি, আর এর সাথে যুক্ত হবে হচ্ছে স্নয় জফলা। বুঝতে পারছেন জিনিসটা? মানে শব্দের শেষে যদি অ থাকে প্রত্যয় হবে স্ন, যদি অয় জফলা থাকে তাহলে প্রত্যয় হচ্ছে স্নয় জফলা। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি সিম্পল। ওকে, এরকম অনেকগুলো রুলস আছে, এখন আপনার কি করতে হবে? রুলস গুলো একটু পড়তে হবে। যেমন দেখেন আমি আপনাকে আরো কয়েকটা উদাহরণ দেখাই। যেমন মনে করেন যদি শব্দের শেষে থাকে ইক তাহলে প্রত্যয় হবে স্নিক, যদি ইক থাকে তাহলে স্নিক হবে স্নিক। যেমন আমি যদি বলি দৈনিক, যদি বলি দৈনিক তাহলে কি হবে বলেন? মূল শব্দটা হচ্ছে দিন, আর এর সাথে যুক্ত আছে ইক, তার মানে প্রত্যয় হবে স্নিক। যদি বলি শারীরিক তাহলে এবার কি হবে বলেন? যদি বলি শারীরিক, শারীরিক, শারীরিক তাহলে কি হবে? শারীরিক, এটার মূল শব্দ হচ্ছে শরীর, আর এর সাথে যুক্ত হবে হচ্ছে স্নিক, শরীরের সাথে যুক্ত হবে স্নিক। কথা বুঝতে পারছেন? শরীর যোগ স্নিক, শারীরিক। যদি বলি চারিত্রিক, যদি বলি চারিত্রিক তাহলে কি হবে? চারিত্রিকের মূল শব্দ হচ্ছে চরিত্র যোগ স্নিক, চারিত্রিক। ঠিক আছে, চরিত্র যোগ স্নিক, চারিত্রিক। যদি বলি কাব্যিক তাহলে এবার বলেন কাব্যিকের মূল শব্দ কি হবে? কাব্যিক, আহ কাব্যিক। ওকে, কাব্যিকের মূল শব্দ কি হবে? মূল শব্দটা হচ্ছে কবি যোগ স্নিক, কাব্যিক। মানে ব্যাপারটা হচ্ছে ভেরি সিম্পল। সেটা কি? সেটা হচ্ছে শব্দের শেষে যদি ইক থাকে তাহলে স্নিক হবে, যদি মানে অ থাকে তাহলে স্ন হবে, যদি অজফলা থাকে তাহলে স্নয়জফলা হবে, এরকম। যদি ইমা থাকে তাহলে ইমন হবে, ইমা থাকলে কি হবে? ইমন। যেমন যেমন মনে করেন আমি যদি বলি নীলিমা, নীল যোগিমন, দ্রাঘিমা দীর্ঘ যোগিমন, লঘিমা লঘু যোগিমন, গরিমা গুরু যোগিমন। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আপনার প্রথমে পড়তে হবে হচ্ছে খালি কৃত প্রত্যয়ের জন্য খালি প্রথমে আপনার 54টা ধাতুমূল পড়তে হবে। তদ্ধিত প্রত্যয়ের জন্য আপনার কোনো ধাতুমূল পড়ার দরকার নাই, আপনি খালি কি থাকলে কি হবে, কি থাকলে কি হবে, কি থাকলে কি হবে, এই ছকটা ভালো করে পড়বেন, দ্যাটস ইট, কাহিনী খালাস। জিনিসটা কি বুঝতে পারছেন? ভাইয়া দৈনিক শারীরিক এগুলো কি তদ্ধিত প্রত্যয়? 100%, 100% তদ্ধিত প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেমনে বুঝলেন তদ্ধিত প্রত্যয়? এটা কৃত প্রত্যয় কেন হইলো না? আপনি চিন্তা করেন দৈনিক শব্দটার মূল শব্দ কি? দিন, তাহলে দিন কি কোনো ক্রিয়াপদ? ডেফিনেটলি না, দিন শব্দটা একটা নাউন শব্দ। সো এ কারণে এটার সাথে দিন যোগ ইক, দৈনিক, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যদি ক্রিয়ামূল হয় তখন সেটাকে হচ্ছে আমরা বলবো তদ্ধিত মানে কৃত প্রত্যয়। যেমন দেখেন আমি যদি বলি রক্তিমা, আমি যদি বলি মূল শব্দটা হচ্ছে রক্তিমা, তাহলে রক্তিমা শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে মূল শব্দটা কি পাচ্ছি? মূল শব্দটা পাচ্ছি আমি রক্ত, তাহলে রক্ত তো একটা নাউন মানে প্রাতিপদিক মানে নাম শব্দ, তার মানে এটা অবশ্যই তদ্ধিত প্রত্যয় হবে। মানে এটার সাথে যে প্রত্যয়টা হবে ইমা থাকলে ইমন হয়, তাহলে রক্তিমা হচ্ছে রক্ত যোগ ইমন, তাহলে এটা হচ্ছে 100% তদ্ধিত প্রত্যয়। কিন্তু যদি বলে রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কি, এখন রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে রঞ্জ যুক্ত, রঞ্জ যুক্ত। এখন রঞ্জ তো কোনো মূল শব্দ না, মানে নাম শব্দ না বা কোনো নাউন না। সো এই কারণে এটাকে আমরা বলবো ক্রিয়ামূল, আর ক্রিয়ামূলের সাথে আমার এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। জিনিসটা কি বুঝছেন? তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় আমি কি বুঝাতে পারছি কিভাবে বের করবেন? আচ্ছা, এখন একজন প্রশ্ন করছে স্যার কোনটা বাংলা কৃত প্রত্যয় আর কোনটা সংস্কৃত কৃত প্রত্যয়, এটা কিভাবে বুঝবো? এটার সিম্পল হিসাবটাই হচ্ছে বাংলা শব্দের সাথে যদি কৃত প্রত্যয় যুক্ত হয় তাহলে বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত শব্দের সাথে যদি কৃত প্রত্যয় যুক্ত হয় তাহলে সংস্কৃত কৃত প্রত্যয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? বাংলা শব্দের সাথে যদি কৃত প্রত্যয় যুক্ত হয় তাহলে বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত শব্দের সাথে যদি কৃত প্রত্যয় যুক্ত হয় তাহলে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন সংস্কৃত শব্দ কি কি আছে এটা কেমনে বুঝবো? এটা আবার আপনার নেক্সট কোশ্চেন হবে। আচ্ছা, সংস্কৃত শব্দ কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য শব্দের ক্লাসটা করলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সংস্কৃত শব্দ চেনার কিছু উপায় আছে, যেমন রেফ, রফলা, খিও এগুলো যদি থাকে সেটা সংস্কৃত শব্দ। খণ্ডত্ব যুক্ত প্রায় সকল শব্দই সংস্কৃত শব্দ, 4টা শব্দ বাদে। নেক্সট ক্লাসে শিখাবো, যখন শব্দ ভান্ডার শিখাবো তখন। জাস্ট আপনাকে বলে রাখলাম খণ্ডত্বযুক্ত সকল শব্দ তৎসম শব্দ। তারপর হচ্ছে মনে করেন যে বহুবচন সংক্রান্ত যত শব্দ আছে সব তৎসম শব্দ। হিন্দু ধর্ম সংক্রান্ত
প্রায় 90% শব্দই তৎসম শব্দ, দুই একটা শব্দ আছে এগুলো ব্যতিক্রম। তারপর হচ্ছে মনে করেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সম্পর্কিত যত শব্দ আছে সব তৎসম শব্দ। মূর্ধন্য যুক্ত থাকলেই সেটা তৎসম শব্দ। বিসর্গ সন্ধি সাধিত যত শব্দ আছে সব তৎসম শব্দ। এরকম অনেকগুলো ট্রিক্স আছে। এই ট্রিক্স গুলো যখন আপনার মাথায় থাকবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এই শব্দটা তৎসম শব্দ। আর তৎসম শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তার মানে এটা তৎসম প্রত্যয়। এখন এটা তদ্ধিত হোক বা বাংলা হোক তৎসম প্রত্যয়। আর যখন বাংলা শব্দ হবে অর্থাৎ তৎসম শব্দ হবে না, তখন সেটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ বা বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। বুঝছেন জিনিসটা? এই হচ্ছে কাহিনী। মানে ব্যাপারটা হচ্ছে মানে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক একটা একটার সাথে কিন্তু রিলেটেড। দেখেন এই যে কৃত প্রত্যয় পড়তে গিয়ে তদ্ধিত প্রত্যয় পড়তে গিয়ে আপনাকে চেনা লাগতেছে কোনটা বাংলা শব্দ কোনটা সংস্কৃত শব্দ, এরকম। বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? ভাইয়া বিডি ব্যাংকের এক্সাম 20 তারিখ, এর আগে যদি সাহিত্য প্লাস ব্যাকরণ ক্লাসগুলো কমপ্লিট করে দিতেন ভালো হতো। আপনাদের সাহিত্য প্লাস ব্যাকরণ ক্লাস কমপ্লিট করব নিয়ত করছি সামনের মাসের 10 তারিখের মধ্যে, এই কারণেই নিয়মিত ক্লাস নিব। আর প্রতিদিন যাই হোক আপনাদের ক্লাস নিয়মিত হবে, কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ যাই হোক খুব বেশি বড় সমস্যা না হলে আপনাদের ক্লাস নিয়মিত হবে। আচ্ছা, আফিফা তাজরিন বলছে আর সংস্কৃত কি বলছেন? আফিফা তাজরিন কি বলছে? ভাইয়া বাংলা কৃত প্রত্যয় আর বাংলা সংস্কৃত প্রত্যয় চিনার উপায় কি? তো এটাই তো বললাম, বাংলা শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা বাংলা প্রত্যয়, সংস্কৃত শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা সংস্কৃত প্রত্যয়। সিম্পল হিসাব। হ্যাঁ, আপনার মনে অন্য একটা পয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে কোনটা যে তদ্ধিত প্রত্যয় আর কোনটা যে কৃত প্রত্যয়, সেটা আমাদের একটা কনফিউশন আছে। এটা কিন্তু আপনাদের জন্য এই যে নতুন বইয়ের 266 নাম্বার পেজের 3 নাম্বার কোশ্চেন, আমি স্টুডেন্টের মনে কি কি কোশ্চেন আসতে পারে সেটার উপর বেস করে কিন্তু আমি বই লিখছি। তো সেখানে কিন্তু আমি একটা পয়েন্ট বলছি, দেখেন যে যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন, যাদের কাছে বই নেই তারা বা আগের বই থাকলে সেখানে, ও না আগের বইয়ের মধ্যে এটা পাবেন না, এটা নতুন বইয়ের মধ্যে দিছি। তো আমি আলোচনা করতেছি, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে। আচ্ছা, এখানে বলছি শব্দ দেখে কিভাবে বুঝবো যে কোনটা কৃত প্রত্যয় আর কোনটা তদ্ধিত প্রত্যয়, পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনেন। এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ বইতেই এমনটা লেখা থাকে যে প্রদত্ত শব্দটি দ্বারা যদি ক্রিয়া বুঝায় তাহলে কৃত প্রত্যয়, আর ক্রিয়া না বুঝালে সেটা তদ্ধিত প্রত্যয়। এই পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে একটা সমস্যাও হতে পারে। আর তা হচ্ছে প্রশ্নে প্রদত্ত শব্দটা দ্বারা ক্রিয়া বুঝাচ্ছে না বুঝাচ্ছে না এইটা অনেক সময় বোঝা যায় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যেমন বুদ্ধি, কর্তব্য, নায়ক, দর্শক, এই শব্দগুলোর কোনোটিকেই ক্রিয়া মনে হচ্ছে না। দেখেন এই যে আমি বললাম বুদ্ধি, খেয়াল করেন আমি বললাম বুদ্ধি, এখন বুদ্ধি যদি বলি নায়ক, এখন নায়ক শব্দটা কি একটা নাউন শব্দ না? বুদ্ধি শব্দটা একটা নাউন শব্দ না? তাহলে লজিক্যালি এটাকে কি আমার মানে ক্রিয়া মনে হচ্ছে? মনে হচ্ছে না। তাহলে এটাকে যেহেতু ক্রিয়া মনে হচ্ছে না, নাউন মনে হচ্ছে, তাহলে তো এটা আমার তদ্ধিত প্রত্যয় মনে হতে পারে। মানে এই সিস্টেমে তো আমার একটা প্যাচ লাগতে পারে। তো এই প্যাচটা কিভাবে দূর করবেন খেয়াল করেন। বুদ্ধি, কর্তব্য, নায়ক, দর্শক, এই শব্দগুলোর কোনোটি কি ক্রিয়া মনে হচ্ছে না, কিন্তু এগুলো সবই কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। তাই এই পদ্ধতিটা আমরা অনুসরণ করব না। তাহলে আমরা কি করব? আমরা শব্দ দেখে কোনটা কৃৎ প্রত্যয় বা কোনটা তদ্ধিত প্রত্যয় তা নির্ণয়ের জন্য একটা টেকনিক অনুসরণ করব। সেটা কি খেয়াল করেন। প্রশ্নে প্রদত্ত শব্দ অর্থাৎ কৃদন্ত পদ বা তদ্ধিতান্ত পদ যেটাই হোক না কেন, সেটা থেকে যদি সহজেই মূল শব্দ অর্থাৎ প্রকৃতি নির্ণয় করা যায় এবং ওই প্রকৃতিগত শব্দটি যদি আমরা সচরাচর ব্যবহার করে থাকি তাহলে তা তদ্ধিত প্রত্যয়। যেমন এই যে মাত্র আপনাকে বললাম আমি, ধরেন পার্বত্য, তাহলে মূল শব্দটা কি? পর্বত, সহজেই নির্ণয় করা যাচ্ছে এবং পর্বত শব্দটা আপনি নাউন হিসেবে ব্যবহার করেন। যদি বলি দৈনিক, মূল শব্দটা কি? দিন। রক্তিমা, মূল শব্দ কি? রক্ত। দ্রাঘিমা, মূল শব্দ কি? দীর্ঘ। আপনি সহজেই বের করতে পারতেছেন। কিন্তু এই যে দেখেন, রক্তিমার মূল শব্দ রক্ত, সহজেই বের করতে পারছেন, তার মানে রক্তিমা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। কিন্তু রক্ত এটার মূল শব্দ কি? রক্তর মূল শব্দ কি? রক বা র বা রঞ্জ, যাই হোক, এটা কি সহজে বের করা যায় না? আর বের করার পরেও এই শব্দটা কি আপনি সচরাচর ব্যবহার করেন? রঞ্জ ব্যবহার করেন না। এই কারণে এটাকে বলবেন কৃৎ প্রত্যয়। বুঝতে পারছেন জিনিসটা? যেটা থেকে মূল শব্দটা সহজে বের করা যাবে, মানে প্রকৃতিটা, এবং সচরাচর যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। যেটা থেকে এটা করা যাবে না সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। অনেকগুলো উদাহরণ দিয়ে এখানে লেখা হয়েছে জিনিসটা, যেমন দর্শন। এখন দেখেন আমি যদি বলি দর্শন, এটার মূল শব্দ কি? মূল শব্দ কি? দৃশ, দৃষ্ট। মানে এটা মূল শব্দ কি অ্যাকচুয়ালি বের করা যায় না। আর মূল শব্দ হচ্ছে দৃশ, যা সচরাচর ব্যবহারও হয় না। সেই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমি যদি বলি দেখেন দৃষ্টিগোচর, একটা শব্দ বললাম দৃষ্টিগোচর, তাহলে মূল শব্দ কিন্তু দৃষ্টি, আর গোচর হচ্ছে এটার সাথে অ্যাড হয়েছে আলাদা প্রত্যয় হিসেবে। বুঝতেন? মানে বুঝতে পারছেন জিনিসটা?
তো মূল শব্দ হচ্ছে দৃষ্টি, এর সাথে প্রত্যয় হিসেবে যুক্ত হয়েছে গোচর, এবং দৃষ্টি শব্দটা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। সো তার মানে দৃষ্টিগোচর শব্দটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কিন্তু শুধু দৃষ্টি এই শব্দটা হচ্ছে কৃত প্রত্যয়। জিনিসটা কি ক্লিয়ার? বুঝছেন ব্যাপারটা? কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, জিনিসটা কি বুঝছেন? মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে, নিচের কোনটি মানে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, কোনটা বাংলাকৃত কোনটা সংস্কৃত কৃত এটা তো আমি বললামই, কিন্তু মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো বিদেশি তদ্ধিত প্রত্যয়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবেন, বিদেশি তদ্ধিত প্রত্যয় এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ফার্সি। একটা হিন্দি আর একটা হচ্ছে ফার্সি। তো হিন্দি প্রত্যয় কয়টা? হিন্দি প্রত্যয় হচ্ছে পাঁচটা। হিন্দি প্রত্যয় কয়টা? পাঁচটা। পাঁচটা কি কি আমার সাথে সাথে একবার পড়েন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। হিন্দি প্রত্যয় পাঁচটা: ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ। শেষ। ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ। তাহলে কি কি আমি একটু বলে দিচ্ছি, দেখেন। ওয়ালা একটা হচ্ছে ওয়ালা, একটা হচ্ছে ওয়ান, ওয়ালা ওয়ান। আন্না একটা হচ্ছে আন্না, একটা হচ্ছে পন্না আর একটা হচ্ছে শাহ। ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ, এটা হচ্ছে হিন্দি পাঁচটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ। এবার শুন তদ্ধিত ফার্সি তদ্ধিত প্রত্যয়, মানে ও ওয়ালা দিয়ে কি হতে পারে? দাড়িওয়ালা, গাড়িওয়ালা, কাবুলিওয়ালা, ঠিক আছে, ফেরিওয়ালা। আচ্ছা, ওয়ান দিয়ে কি থাকতে পারে? দারোয়ান, কোচোয়ান, পালোয়ান, জওয়ান। আচ্ছা, এবার দেখেন আনা দিয়ে কি থাকতে পারে? বাবুয়ানা, বিবিয়ানা, সাহেবানা, মুন্সিয়ানা। আচ্ছা, পনা দিয়ে কি থাকতে পারে? পনা দিয়ে হতে পারে বেহায়াপনা, দস্যিপনা। ঠিক আছে, এখন আবার বললেন না জাহাপনা, এটা হবে কিনা? জাহাপনা কিন্তু হবে না। বা যদি বলেন স্যার তাহলে আলপনা, এটা কি হবে? এটাও হবে না। এখন আসেন কেন হবে না, দেখেন। এগুলো কিন্তু প্রত্যয়, প্রত্যয়গুলো এবং তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয় যুক্ত হয় কোথায়? একটা মূল শব্দের পরে, তাই না? এখন আমি যদি বলি যে পনা হচ্ছে প্রত্যয়, তাহলে আল শব্দের কি কোনো অর্থ আছে? নাই। সো তার মানে আলপনা পুরোটাই হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। এটা মূল শব্দটা হচ্ছে আলপনা। এটা কোনো মূল শব্দটা আল আর এর সাথে পনা প্রত্যয় যুক্ত হয়েছে, ব্যাপারটা এরকম না। কথা বুঝতে পারছেন? যেমন দেখেন জাহাপনা, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে জাহা শব্দটা মূল শব্দ, এর সাথে পনা যুক্ত হয়েছে আলাদা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে জাহাপনা পুরোটাই মূল শব্দ। কিন্তু দেখেন আমি যদি বলি বেহায়াপনা, তাহলে এবার খেয়াল করেন, বেহায়া মূল শব্দ, এর সাথে যুক্ত হয়েছে পনা, আছে বেহায়াপনা, এটা হবে। যদি বলি দস্যিপনা, তাহলে দস্যি এটা মূল শব্দ, এর সাথে যুক্ত হয়েছে পনা, এটা হবে। বুঝতে পারছেন? এখন আর বললেন না স্যার তাহলে কচুরি পানা, কচুরি এটা তো হয়, এটা কি হবে? মানে কচুরি পানা কি হবে? উত্তর হচ্ছে না, কচুরি পানা হবে না, কারণ ওটা কচুরি পনা না, ওটা কচুরি পানা। ওটা কিন্তু কচুরি পানা। ওকে, মাথা রাখতে হবে। তাহলে ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ, শাহ দিয়ে কি থাকতে পারে? নিমশা, পানশা, ঠিক আছে, ইত্যাদি। তো ব্যাপারটা হচ্ছে শব্দের শেষে যদি ওয়ালা ওয়ান আন্না পন্না শাহ আচ্ছা, রিদওয়ান ভাই বলছে ভাই গ্রহ এটা তো প্ল্যানেট, এটা তো হইতে পারে কিনা। ভাই, মূল শব্দের অর্থের সাথে জিনিসটা সাংঘর্ষিক কিনা এটা দেখবেন না। আপনি যখন বলতেছেন যে শব্দটা গ্রাহী, গ্রাহী মানে কি? মনে করেন আমি আপনার গুণগ্রাহী, মানে আপনার গুণ গ্রহণ করেছি আমি, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? তো গুণগ্রাহী তার মানে গ্রাহী মানে যিনি গ্রহণ করেছেন। এটার সাথে কি গ্রহের কোনো সম্পর্ক আছে? এটার সাথে কি গ্রহের কোনো সম্পর্ক আছে? এটার মূল শব্দটা হচ্ছে গ্রহ, গ্রহ না, গ্রহ, গ্রহ না। বুঝতে পারছেন? সেই কারণে এটাকে হচ্ছে ক্রিয়ামূল বলতে হবে। আপনি তো নাউন বানাই দিচ্ছেন এটাকে। যাই হোক, এগুলো প্র্যাকটিস করলেই পারবেন আস্তে আস্তে। এগুলো প্রথম প্রথম একটু এরকম হবে, বাট এগুলো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। উম আচ্ছা, ওকে ফাইন, আশা করি বোঝাচ্ছি, বুঝতে পারছেন। মারুফা ইয়াসমিন বলছে একটু পর পর ক্লাস শুধু আটকাচ্ছে, কি বলেন? আমার এখানে তো কন্টিনিউয়াসলি আমি সাথে সাথে দেখতে পাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর কারো কি সমস্যা হচ্ছে একটু জানান তো? আর কারো কি সমস্যা হচ্ছে একটু জানান তো? ভাইয়া বইয়ে তো এগুলো বিদেশি কি কি আছে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাবেন না? বইয়ের মধ্যে আছে। আপনি বইয়ে পেজ নাম্বার 266, 67, 68, 69, মেবি 269 নাম্বার পেজ, দাঁড়ান দেখে নি। মেবি 269 নাম্বার পেজ, একটু বের করেন। সরি, 269 না, 270 নম্বর পেজ। 270 নম্বর পেজ বের করেন। দেখেন 270-এর হাতের ডান পাশে মাঝখানের দিকে বিদেশি তদ্ধিত প্রত্যয় নিয়ে একটা কলাম দেওয়া আছে। সেখানে দেওয়া আছে হিন্দি প্রত্যয় হচ্ছে পাঁচটা, ফার্সি প্রত্যয় হচ্ছে আটটা।
হিন্দি প্রত্যয় হচ্ছে এই যে দেওয়া আছে ওয়াল্লা ওয়ান আন্না শাহ। আর ফার্সি প্রত্যয় হচ্ছে আটটা, আটটা পড়াচ্ছি আমি, দাঁড়ান। ফার্সি প্রত্যয় আটটা, আটটা হচ্ছে করগর দারবাজ বন্দি সই চিনাবিশ। করগর দারবাজ বন্দি সই চিনাবিশ, কথা বুঝতে পারছেন? ফার্সি প্রত্যয় হচ্ছে, ফার্সি প্রত্যয় হচ্ছে আটটা। আটটা কি কি আমি একটু পড়াচ্ছি, দেখেন। ফার্সি প্রত্যয় হচ্ছে আটটা, আটটা কি জিনিস খেয়াল করেন। আচ্ছা, ফার্সি প্রত্যয় হচ্ছে আটটা। ফার্সি হচ্ছে আটটা, আটটা কি কি? করগর দারবাজ বন্দিশই চিরবিষ। আপনি কিন্তু মানে একবার আটটা মুখস্থ করবেন না, দুইটা দুইটা করে পড়বেন। করগর, এরপরে পড়বেন দারবাজ বন্দিশই চিরবিষ, এভাবে, ঠিক আছে? তাহলে করগর, ঠিক আছে, করগর 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 করগর। এরপরে শুন দারবাজ 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 করগর দারবাজ। এরপর শুন করগর দারবাজ বন্দিশই 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 বন্দিশই। পাঁচবার পাঁচবার করে পড়েন। করগর 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 করগর। দারবাজ 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 দারবাজ। এবার চারটা একসাথে পড়েন, করগর দারবাজ করগর দারবাজ করগর দারবাজ করগর দারবাজ করগর দারবাজ। এরপরে বন্দিশই 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 বন্দিশই। এরপরে করগর দারবাজ বন্দিশই করগর দারবাজ বন্দিশই করগর দারবাজ বন্দিশই, এভাবে করে পড়বেন। এরপর আসেন, এরপর হচ্ছে চিনাবিশ 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 চিনবিশ। ওকে ফাইন। এরপরে চারটা একসাথে বলেন, করগর মানে খেয়াল করেন, কর বা গর এটা থাকলে মানে কর বা গর, এখানে আবার একটা কথা আছে। কর বা গর থাকলেই হবে না, সেটা অবশ্যই পেশা বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে ভাই? পেশা বুঝাইতে হবে। যদি পেশা না বোঝায় তাহলে হবে না। যদি পেশা বোঝায় তাহলে হবে, যদি পেশা না বোঝায় তাহলে হবে না। যেমন আমি যদি বলি দেখেন সওদাগর, পেশা বুঝায়। কারিগর পেশা বুঝায়। কিন্তু আমি যদি বলি সাগর, এটা কি পেশা বুঝায়? বা আমি যদি বলি অজগর, এটা কি পেশা বুঝায়? না। তাহলে ব্যাপারটা হচ্ছে অজগর, সাগর, যদি বলি ভয়ঙ্কর, ভীতিকর, ঠিক আছে, তাহলে ভয়ঙ্কর, ভীতিকর, প্রীতিকর, এগুলো তো কর্মাগর বুঝায় না, মানে সরি পেশা বুঝায় না। এই জন্য কর্মাগর থাকলেই যে সেটা ফার্সি হবে ব্যাপারটা এরকম না। কর্মাগর দ্বারা পেশা বুঝাইতে হবে। যেমন জাদুকর, কারিগর, সওদাগর, বাজিকর, এগুলো হচ্ছে ফার্সি। এরপর দেখেন দার, দার দিয়ে কি থাকতে পারে? আড়তদার, দেনাদার, দফাদার, পাওনাদার, হানাদার ইত্যাদি। এরপর দেখেন বাজ, বাজ দিয়ে কি থাকতে পারে? আহ বোমাবাজ, দুর্নীতিবাজ, তারপর হচ্ছে ধাপ্পাবাজ, ঠিক আছে, ধড়িবাজ ইত্যাদি। এরপর দেখেন বন্দি, এখানে বন্দি দিয়ে আবার কথা আছে। বন্দি দিয়া নির্দিষ্ট পাঁচটা ওয়ার্ড আছে, এই পাঁচটা ওয়ার্ড কি আমরা ফার্সি বলবো, অন্য কোনো ওয়ার্ডকে আমরা বলবো না। মানে মাতবুরি করে কোনো ওয়ার্ডকে আমরা লাস্টে বন্দি লাগাই দিয়ে সেটাকে আমরা ফার্সি বলবো এরকম বলবো না, কথা বুঝতে পারছেন? আমরা হচ্ছে বন্দি কি বলবো, আমরা বন্দির মধ্যে নির্দিষ্ট পাঁচটা ওয়ার্ড আছে। কি কি পাঁচটা ওয়ার্ড খেয়াল করেন। রাজবন্দি, গৃহবন্দী, কারাবন্দী, নজরবন্দি, জবানবন্দি, এই পাঁচটা ওয়ার্ডকে আমরা ফার্সি বলবো। আবার বলছি, রাজবন্দি, গৃহবন্দী, কারাবন্দী, নজরবন্দি, জবানবন্দি। এখন আপনি বলতে পারেন স্যার এই এগুলো মনে রাখবো কিভাবে? ভেরি সিম্পল। দেখেন কিভাবে মনে রাখবেন। এই যে দেখেন, বেগম খালেদা জিয়া রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে, বেগম খালেদা জিয়া রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে কি ফার্সি ওয়ার্ড। দেখেন, রাজবন্দি, উনি একজন রাজবন্দি, ওনাকে রাখা হয়েছে কারাবন্দি, উনি থাকেন গৃহবন্দী, ওনার কাছ থেকে নেওয়া হয় জবানবন্দি, সর্বোপরি উনি নজরবন্দি। সো এগুলো হচ্ছে বেগম খালেদা জিয়া রিলেটেড ওয়ার্ড। এছাড়া আপনি যে কোনো ওয়ার্ডের সাথে যদি বলেন যে ভাই রুম বন্দি, বাথরুম বন্দি, বস্তাবন্দি, এগুলো হবে কিনা? না, হবে না। রুম বন্দি, বাথরুম বন্দি, বস্তাবন্দি বললে হবে না, ঠিক আছে? সো সহজ কথা যদি বলি, বেগম খালেদা জিয়া রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে বন্দি দিয়ে, সেগুলো হচ্ছে ফার্সি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। আহ আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে রাজবন্দি, গৃহবন্দী, বন্দির ব্যাপারটা আশা করি ক্লিয়ার, বন্দির ব্যাপারটা ক্লিয়ার। এবার সেন সই, সই দিয়ে আবার এখানে কথা আছে। সই দিয়ে নির্দিষ্ট দুই মানে একটা অর্থ মেনটেন করে এমন শব্দগুলোকে আমরা বলবো শুধু ফার্সি। সই দিয়ে কিন্তু দুইটা অর্থ মেনটেন করে, একটা হচ্ছে স্থায়িত্ব, একটা হচ্ছে স্থায়িত্ব মেনটেন করে, আর আরেকটা হচ্ছে স্বাক্ষর, ঠিক আছে? দেখেন স্থায়িত্ব কি মেনটেন করে, যেমন দেখেন আমি যদি বলি টেকসই, জুতসই, মানানসই, চলনসই, এগুলো ফার্সি। টেকসই, জুতসই, মানানসই, চলনসই, এগুলো ফার্সি। কিন্তু দেখেন আপনি যদি বলেন টিপসই, নামসই, চেকসই, জালসই, বন্ডসই, তাহলে এগুলো কিন্তু ফার্সি না। এগুলো কি? এগুলো হচ্ছে সংস্কৃত। আমি কি বুঝতে পারছি? যদি বলি টিপসই, জালসই, তারপর হচ্ছে ওটা কি বলে, টিপসই, জালসই, তারপর হচ্ছে চেকসই, বন্ডসই, এগুলো কিন্তু সংস্কৃত শব্দ। অর্থাৎ সই থাকলে যে সেটা ফার্সি দিবেন এরকম না। সই থাকলে দেখবেন সেটা কি বোঝাচ্ছে, লংজিবিলিটি বোঝাচ্ছে, স্থায়িত্ব বোঝাচ্ছে, নাকি স্বাক্ষর বোঝাচ্ছে। যদি স্থায়িত্ব বোঝায় তাহলে সেটা ফার্সি।
এই নবিশ বানানটা রস্বীকার দিয়ে হবে, ভুল লিখেছি। ওকে ফাইন। এরপর দেখেন চি দিয়ে কি থাকতে পারে। চি দিয়ে কি থাকতে পারে, চি দিয়ে হতে পারে যেমন মনে করেন দেখেন দধিচি, ঠিক আছে, যেমন মনে করেন হতে পারে দধিচি। ওকে, দধিচি। তারপর হচ্ছে মনে করেন হতে পারে তবলচি, হতে পারে তবলচি, হতে পারে ব্যাঙাচি, ঠিক আছে, হতে পারে ব্যাঙাচি। ওকে, তাহলে দধিচি, তবলচি, ব্যাঙাচি। হ্যাঁ, এখন আবার বললেন না স্যার তাহলে কচি এটা হবে কিনা, উত্তর হচ্ছে না, এটা হবে না। কেন হবে না? কারণ কচি শব্দের চি বাদ দিলে, চি প্রত্যয় হিসেবে বাদ দিলে মূল শব্দ থাকার কথা হচ্ছে ক। কয়ের কোনো অর্থ আছে? মানে শব্দ হিসেবে কয়ের কোনো অর্থ আছে? নাই। ঠিক আছে, তো এই কারণে আমরা ক কে স্বাধীন শব্দ, হ্যাঁ এখন বললেন না স্যার ক শব্দের তো অর্থ আছে স্বাধীন শব্দ হিসেবে, আছে, কিন্তু এখানে ক শব্দের যে অর্থ সেই শব্দের অর্থের সাথে কচি শব্দের কোনো মানে বন্ডিংস নাই, দ্যাট ইজ ওয়াই আমরা এটা বলবো না। ঠিক আছে, তো কচি এটা আমরা ধরবো না। আবার মনে করেন এখন মাথায় আসতে পারে স্যার তাহলে বাবুর্চি এটা কি হবে? বাবুর্চি মূল শব্দ, বাবুর্চি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। যেসব শব্দ নিয়ে আপনার প্যাচ লাগতে পারে সেটা আমি নিজের থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, আর বাকি সবগুলো কিন্তু আপনি নিজে এমনিতেই পারবেন। ওকে ফাইন। স্যার দধিচি এর অর্থটা কি? দধিচি শব্দটা আমরা হচ্ছে আহ দধিচি দিয়া দুইটা জিনিস বুঝাই। একটা বুঝাই হচ্ছে মানে দই থেকে জাত যে কোনো কিছু, দধি থেকে জাত যে কোনো কিছু, যেমন মনে করেন আমি যদি বলি যে লাচ্ছি, এটা একটা কাইন্ড অফ দধিচি বলা যায়। আবার দধিচি শব্দটাকে আমরা মানে একজন মুনি বা ঋষি খ্যাত, মানে পুরানোর একজন মুনি বা ঋষি খ্যাত, তাকেও আমরা, তার নামও ছিল দধিচি, সেটা হিসেবে ব্যবহার করতে পারি। এবং গুগল সার্চ করলে এই জিনিসটাই বেশি পাওয়া যায়। ঠিক আছে, দধিচি ছিলেন এবং তিনি হচ্ছে মানে যিনি ওটা কি বলে দৈত্য বা অসুর, সেটাকে মারার জন্য নিজের আত্মবিসর্জন দিয়েছিলেন এবং নিজের আত্মবিসর্জন দিয়ে বলে রাখছিলেন মানে একমাত্র তার হাড় দিয়ে, দধিচির নিজের শরীরের হাড় দিয়েই ওটা মানে অসুরকে মারা যাইতো। তো এই কারণে তিনি নিজেকে আত্মবিসর্জন দিয়েছেন অগ্নির মধ্যে এবং তার হাড় গুঁড়ো করে তারপর অস্ত্র বানায়, তারপর হচ্ছে অসুরকে মারা হয়েছে, এই জন্য উনি মহান হিসেবে নাম করছেন আর কি। ওকে ফাইন। এরপর হচ্ছে নবিশ। নবিশের ব্যাপারটা কি? নবিশ মানে হচ্ছে আওতাধীন। যেমন আমি যদি বলি দেখেন শিক্ষা নবিশ, আইন নবিশ, নকল নবিশ, মানে ব্যাপারটা হচ্ছে শিক্ষা নবিশ মানে কি শিক্ষার আওতাধীন, নকল নবিশ মানে কি নকলের আওতাধীন, আইন নবিশ মানে কি আইনের আওতাধীন। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে ফার্সি। তাহলে ফার্সি প্রত্যয় কয়টা গেল? আটটা। আটটা কি কি? করগর, দারবাজ, বন্দি, সুই, ছিনবিশ। কর বা গড় থাকলে হবে না, সেটা পেশা বুঝাইতে হবে। দার দিয়ে হচ্ছে শব্দের শেষে দার থাকলে হবে। বাজ দিয়ে হচ্ছে ওই ধড়িবাজ, চাওবাজ, ঠিক আছে, বোমাবাজ, দুর্নীতিবাজ, এরকম শব্দগুলো আছে। বন্দি দিয়ে শুধুমাত্র বিকেজে, বেগম খালেদা জিয়া রিলেটেড ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোকে বোঝায়। সই দিয়ে হচ্ছে স্থায়িত্ব, লংজিভিটি বোঝায়, ওই ওয়ার্ড গুলো হবে। চি দিয়ে হচ্ছে দধিচি, তবচি, ব্যাঙাচি, এগুলো হবে। আর তারপর হচ্ছে নবিশ দিয়ে হচ্ছে আওতাধীন বোঝায়, এরকম হবে। তাহলে এই হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এখন আমাদের কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের মোটামুটি পুরোটা শেষ। এখন আপনার কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। কোনো জায়গায় প্র্যাকটিস করতে গিয়ে যদি আটকায় যান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মানে গ্রুপ ডিসকাশন করতে পারেন, বা গ্রুপ ডিসকাশনের প্রবলেম হলে সেখানে আমাকে মেনশন দিতে পারেন। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আমাকে এসএমএস আপাতত না দিলেই ভালো, কারণ আপাতত কয়েকদিন খুব ব্যস্ত আছি। মানে খুব ব্যস্ত বলতে আমি এসএমএস দেখি না এখন, মানে এত এসএমএস আসে আমি এসএমএস দেখি না। এই জন্য সরাসরি কোনো জায়গায় খুব বেশি প্রবলেম হলে আমাকে সরাসরি ফোন দিন। ঠিক আছে, ফোন দিলে অন্তত আমি ফোন ধরে বলবো যে ভাই বলেন, বা বলবো যে ভাই 10 মিনিট পরে ফোন দেন। কিন্তু মানে এসএমএস দিলে দেখা যাবে যে আমি দেখি নাই, কথা বুঝতে পারছেন? এই জন্য এসএমএস দিয়েন না। আর নিজেরা ডিসকাশন করে যদি সলভ করতে পারেন তাহলে তো খুব ভালো। ওকে ফাইন।